সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি আসিফ বিন আলী আমেরিকার আটলান্টা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবালিস্ট পডকাস্টের আজকের এই পর্বে। আপনারা জানেন যে গ্লোবালিস্ট পডকাস্টটি যৌথভাবে পরিবেশন করা হচ্ছে বাংলা আউটলুক এবং আমার পক্ষ থেকে। গ্লোবালিস্ট পডকাস্ট আমার একটা ব্যক্তিগত উদ্যোগ এবং এই উদ্যোগটির সাথে বাংলা আউটলুক যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই পডকাস্টে অতিথি হিসেবে রয়েছেন বিশেষ একজন মানুষ। তিনি বেশ পরিচিত একজন মুখ। তার নাম জাহিদুল ইসলাম। তিনি কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জনাব জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত আমার গ্লোবালিস্ট পডকাস্টে। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। জানাব ইসলাম, আপনি আপনার ব্যস্ততার মাঝখানে আপনি সময় দিয়েছেন, আমি তার জন্য সত্যি কৃতজ্ঞ। এবং আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ডিসক্লেইমার দিয়ে নিই, বায়াস ডিসক্লেইমার, যেটা আমাদের আলোচনায় সুবিধা হবে। আমি ব্যক্তিগতভাবে লিবারেল ডেমোক্রেসির প্রতি বায়াস এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি প্র্যাগমেটিক ডিসিশনে বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমার প্রশ্নগুলো খানিকটা বায়াস হতে পারে, তাই আমি আগে থেকেই ডিসক্লেইমার দিয়ে রাখলাম। এবং আপনি যদি কোনো পর্যায়ে মনে করেন আপনি আমার প্রশ্নের উত্তর দিতে চান না, আপনি ফিল ফ্রি সেটা বলতে পারেন। মিস্টার ইসলাম, আপনি তরুণ একজন ছাত্র নেতা এবং বাংলাদেশের এই মুহূর্তে যে কজন ক্লিন ইমেজের ছাত্র নেতা রয়েছে তার মধ্যে আপনি অন্যতম একজন, এবং সেই জায়গা থেকে আপনি অনেকের কাছেই উৎসাহের একজন মানুষ। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে শিবিরের যে সাথে আপনি জড়িত, এই গ্রুপটিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, শিবিরের কাঠামো, নীতি এবং উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব আসিফ বিন আলী, এবং আপনার মাধ্যমে আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে কয়েকটি শব্দে বিশেষায়িত করেছেন, তা আমি শুরুতে বলছি আসলে এই শব্দগুলো বিশেষায়নটা টোটালি ছাত্র শিবিরের অবদান আমি বলবো। কারণ ইসলামী ছাত্র শিবির যে কাঠামো, যে নীতি আদর্শের মধ্য দিয়ে যে জনশক্তি তৈরি করে, যে মানুষ তৈরি করে, এটি টোটালি ছাত্র শিবিরেরই একটি অবদান হিসেবে আমি স্বীকৃতি দিতে চাই। ছাত্র শিবিরের কাঠামো, নীতি আদর্শ নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন। ইসলামী ছাত্র শিবির তার সাংবিধানিকভাবেই কাঠামো এবং নীতি আদর্শের স্বীকৃতি দিয়ে থাকে। এক্ষেত্রে কয়েকটা বেসিক জায়গা থেকে যদি আমি কাঠামোগুলোকে আপনার কাছে উপস্থাপন করি, আমাদের সাংগঠনিক একটি কাঠামো রয়েছে, যেমন কেন্দ্রীয় সংগঠন, এরপরে শাখা সংগঠন, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডি। তো এভাবে করে আমাদের কেন্দ্রের অধীনে শাখার মধ্যে রয়েছে সদস্য শাখা, সাথী শাখা এবং জেলা শাখা। এটা আমাদের সাংবিধানিকভাবেই উল্লেখ আছে 30 এবং 31 নং ধারায় এই সংক্রান্ত বিস্তারিত বলা হয়েছে। এবং শাখাগুলো কিভাবে গঠন হবে, শাখার দায়িত্বশীল বা লিডার কিভাবে নির্বাচিত হয়, সবগুলো বিষয় সেখানে বলা আছে। এর বাইরে আমাদের কেন্দ্রীয় সভাপতি, এরপরে হচ্ছে কার্যকরী পরিষদ এবং সেক্রেটারিয়েটের সমন্বয়ে কেন্দ্রীয় যে টিম সেটি গঠিত হয়ে থাকে। আর আমাদের জনশক্তি, এখানে 4টি ক্যাটাগরি আমরা করে থাকি। একটি হলো সদস্য, সাথী, কর্মী এবং সমর্থক। তো সদস্যটা হচ্ছে আমাদের এখানে হাইয়েস্ট লেভেল বলা চলে, সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ যে পজিশন সেটি হলো সদস্য। এরপরে সাথী, এরপর হচ্ছে যেটিকে কর্মী বলে থাকি, কাজ করে থাকে। সবাই অ্যাকচুয়ালি কর্মী, বাট টার্মিনোলজির জায়গা থেকে এখানে আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আলাদা আলাদা কিছু কোয়ালিটিস তাদেরকে মেনটেন করতে হয়। তো এভাবে করে সর্বশেষ যেটি সেটা হলো সমর্থক লেভেল। তো এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে স্ট্রাকচার। আর নীতি আদর্শের জায়গা থেকে যেহেতু আমরা একটি ইসলামী ছাত্র সংগঠন, ইসলামের বেসিক যে কোয়ালিটিস বা টুলস গুলো রয়েছে সে আলোকে আমাদের টোটাল নীতি আদর্শগুলো সাজানো। তো আমাদের সংবিধান এবং কর্মপদ্ধতির মধ্যেও এই কথাটি উল্লেখ আছে যে আমাদের টোটাল কার্যসূচিগুলো কোরআন, সুন্নাহ এবং ইসলামের ইতিহাস, ঐতিহ্য এর মধ্য দিয়ে রচিত হয়েছে। এরপরে এখানে ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। অর্থাৎ আমাদের সবকিছুই এই ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার বেসড করেই সাজানো গোছানো হয়ে থাকে। আরেকটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, সেটা হলো আমাদের টোটাল প্রক্রিয়াটাই খুবই সহজ সরল এবং বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মতটা আমি এজন্য বলছি যে মানবীয় জায়গা থেকে একজন মানুষ অথবা একজন ছাত্র হিসেবে তার বেসিক নিডস গুলো কি সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করার জন্য যে একটি সায়েন্টিফিক ওয়ে,
ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সেই ওই আলোকেই তার কর্মপদ্ধতি, তার নীতি আদর্শকে সাজিয়েছে। তো আরেকটু যদি ব্রডলি আমি আমাদের নীতি আদর্শের জায়গাতে যাই, সেটি আপনি আমাদের সংবিধানে পাবেন। সংবিধানে দুটি বেসিক জায়গা থেকে আমরা ভাগ করেছি আমাদের টোটাল নীতিমালাকে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের বিশ্বাসগত জায়গা, অর্থাৎ আমরা আসলে কি বিশ্বাস করি। কারণ মানুষের টোটাল কর্মকাণ্ডগুলো তার বিশ্বাসের উপর বেসড করে কিন্তু তৈরি হয়। এক্ষেত্রে সংবিধান আমাদেরকে চারটি বেসিক কনসেপ্টের উপরে হচ্ছে বিশ্বাস স্থাপনের কথা বলে। একটা হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একাত্মবাদকে আমরা বিশ্বাস করি, যে পৃথিবীতে আল্লাহ তাআলার একাত্মবাদের উপরেই আমাদেরকে ঈমান আনতে হবে এবং সে আলোকে আমাদের নীতি আদর্শ ঠিক করতে হবে। নাম্বার 2 হচ্ছে রিসালাত, যুগে যুগে নবী রাসূলরা এসেছেন এবং সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃত সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার দেখানো যে পথ, তার যে জীবনাচার, সেটি আমাদের বিশ্বাসের একটি বড় জায়গা। এরপর আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমরা মনে করি যে এই পৃথিবীটা একটা পর্যায়ে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে এবং এখানে আমরা যা ভালো মন্দ কাজ করছি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই আখিরাতে জবাবদিহিতার অনুভূতিটা আমাদের বিশ্বাসের একটা বড় জায়গা। আর 4 নম্বর যেটি, সেটা হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্বজনীন বলা হয়েছে এবং বিশ্ব মানবতার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা টার্মিনোলজি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা হচ্ছে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ তিনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। শুধুমাত্র যারা ঈমানদার, যারা ঈমান আনে তাদের জন্য না, বরং সবার জন্য। এবং ইসলাম পৃথিবীতে আলটিমেটলি শান্তি প্রতিস্থাপন করেছেন। এটি ইসলামের ইতিহাস এবং আইয়ামে জাহিলিয়াত পরবর্তীতে যে একটি সোনালী সমাজের রূপান্তর। তো এই চারটি বেসিক জায়গা হলো আমাদের বিশ্বাসের মূলত ভিত্তি বা বিশ্বাসের যে প্ল্যাটফর্ম, সেটা। এরপর আমরা এই বিশ্বাসগুলোর উপরে ভিত্তি করে তিনটি জায়গায় আমরা হলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। একটি হলো আমরা মনে করি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে পৃথিবীতে একটি সুশৃঙ্খল এবং একটি শান্তির পরিবেশ বিনির্মাণ করা সম্ভব। সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে, সমাজ জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় এবং বিশ্বব্যাপী। আরেকটি বিষয় হলো আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে ইসলামের দাওয়াত। এখন এই যে কনসেপ্টগুলো আমরা মনে করছি, এই কনসেপ্টগুলোকে আমরা মনে করি সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, ইসলামের সৌন্দর্যটাকে ছড়িয়ে দেওয়া দরকার। আজকে ইসলামের বিপরীতে যে আদর্শগুলো রয়েছে, তারা তাদের কোয়ালিটির জায়গা থেকে অনেক দুর্বল, কিন্তু তাদের মার্কেটিং পলিসিটা বেস্ট। বাট ইসলাম তার কোয়ালিটির জায়গা থেকে বেস্ট, কিন্তু মার্কেটিং পলিসিটা লো। তো আমরা মনে করছি যে ইসলাম যদি তার প্রচারণার জায়গা থেকে বেস্ট কোয়ালিটি মার্কেটিং নিতে পারে, তাহলে সেখানে ইসলামকে ছড়িয়ে দেওয়া দরকার। আর ফাইনালি যেটি আমাদের সিদ্ধান্তের জায়গা, সেটা হলো ইসলামী সমাজ বিনির্মাণ, অর্থাৎ পূর্ণভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তো এই কয়েকটি বিষয় হলো আমাদের নীতি আদর্শের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করে থাকি। মিস্টার ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বিস্তারিত বলেছেন আপনাদের নীতি আদর্শ, এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু আপনাদের সাংগঠনিক ব্যাপারপত্র নিয়ে পড়াশোনা করেছি এবং জানার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে আমার এখনকার প্রশ্নগুলো আপনাদের রাজনীতি নিয়ে, আপনাদের ধর্মীয় অবস্থান নিয়ে না। এবং যেহেতু এটা রাজনীতি নিয়ে, অতএব সেখানে আমি আমার জার্নালিস্টিক ফ্রিডম ব্যবহার করতে পারি। এবং সেই প্রেক্ষিত থেকে আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনাদের যে এই যে সদস্য নির্বাচন, সদস্য হওয়া, এটা একটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া এবং অনেকগুলো প্রসেসের পরে তারপরে সদস্য হতে হয়। সেখানে কিছু নির্দিষ্ট বইপত্র পড়ার ব্যাপার আছে, নির্দিষ্ট প্র্যাকটিসের ব্যাপার আছে, ব্যক্তিগত জীবনে ধর্ম প্র্যাকটিসের ব্যাপার আছে। এই সবগুলো জিনিসকেই মাথায় রেখে এটা কি হতে পারে যে আপনাদের এই সদস্যদের নিয়োগের ক্ষেত্রে আপনারা ব্লাইন্ড এলিজেন্সকে বেশি প্রায়োরিটি দেন ওভার পলিটিক্যাল ক্রিটিক্যাল ডিসকোর্সের থেকে? আমি আপনার সাথে একটু সচেতন ভাবে এবং সম্মানের সাথে দ্বিমত করছি। আমরা আসলে এভাবে করি না। আসলে দেখুন, যে কোনো জিনিসের একটি স্টেপ বাই স্টেপ যেতে হয়। আপনি আজকে যে পজিশনটাতে এসেছেন বা আছেন, এই পজিশনটা তো আসলে হঠাৎ করে তৈরি হয় না। মানুষের জ্ঞানের একটা স্তর থাকে। আমরা যদি একবার ছোটবেলা থেকে চিন্তা করি, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার পঞ্চ ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে করে কাজ করা শুরু করে। এরপরে সে বাবা মায়ের কাছ থেকে শুনে শুনে দেখে দেখে অনেক কিছু শিখে। এরপরে সেই ইনস্টিটিউশনাল যে সিস্টেম রয়েছে আমাদের সমাজে বা পৃথিবীতে, সেখানে সে ইন করে। এরপরে ধাপে ধাপে সে একটা পর্যায়ে গিয়ে হায়ার এডুকেশন, এই জায়গাগুলোতে আসে। তো আমরাও মনে করি যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে এই
লেভেলগুলো মেনটেন করাটা বেশ জরুরি। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে যেটা মনে করি, যিনি যে লেভেলটাতে আছেন তিনি তার থেকে বেটার লেভেলে যাবেন। এটা তার জ্ঞানের দিক থেকে হতে পারে, তার স্টাডির যে জায়গাগুলো পরিসর বা পরিমণ্ডল রয়েছে সেখান থেকে হতে পারে, তার ইসলামের প্র্যাকটিসের জায়গা থেকে হতে পারে। দেখুন, ইসলামের প্র্যাকটিসের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের তো মোর দেন 90% মানুষ হচ্ছে এখানকার মুসলিম, কিন্তু সবাই কি আসলে সমানভাবে ইসলামটাকে ফলো করছে, প্র্যাকটিস করছে? করছে না। তো আমরা চাই যে যিনি যে লেভেলটাতে করে থাকুন ওনার তার চেয়ে একটু বেটার লেভেলে যাবেন। এরপর স্কিলের ক্ষেত্র সেম আমাদের পলিসিটা, অর্থাৎ যিনি তার আগের যে স্কিলের লেভেলটা আছে তিনি তার সকল দিক থেকে, তার লিডারশিপের জায়গা থেকে, তার কমিউনিকেশনের জায়গা থেকে আস্তে আস্তে করে তিনি বেটার অপশনে যাবেন। যেন আমরা যেটা মনে করি যে দিস ইজ দ্য সায়েন্টিফিক ওয়ে, এবং এর মধ্য দিয়ে আসলে ধাপে ধাপে একজন মানুষকে একটা পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যাওয়ার মতই আমরা মনে করি। আমি এই ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। হ্যাঁ, হাইপোথেটিক্যাল প্রশ্নটা এমন, যেহেতু আমরা রাজনীতিতে এবং আধুনিক চিন্তা ভাবনায় ব্যক্তি স্বাধীনতাকে একটা প্রায়োরিটি দেই, এবং ইসলামের ভেতরেও ব্যক্তি স্বাধীনতা এবং নিয়ে বেশ বিতর্ক রয়েছে, এবং সেইখান থেকেই ধরেন আপনাদের একজন সদস্য, যিনি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হয়েছেন, তিনি যদি কারোর সাথে প্রেম করেন, তিনি কি তবে ছাত্র শিবিরের সদস্য থাকতে পারবেন? আচ্ছা, শুক্রিয়া। এখন দেখুন, প্রেম করার যে বিষয়টা আপনি বলেছেন, তো ইসলাম এক্ষেত্রে আসলে নীতিমালা কি দিচ্ছে? এখন আপনাকে আগে এই কোশ্চেনটার সমাধান হতে হবে যে আপনি কি আসলে ইসলামের রুলস গুলো ফলো করতে রাজি আছেন নাকি রাজি নেই। তো ইসলাম তো আসলে কারো উপর চাপিয়ে দেয় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকেও কিন্তু আল্লাহ তাআলা এই অ্যাক্সেস দেয়নি যে আপনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন। আপনি এই উদাহরণটা নিঃসন্দেহে জানেন যে আবু তালেব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের চাচা ছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন তার বাবা মা ইন্তেকাল করলেন, এরপরে দাদা ইন্তেকাল করেন, তিনি কিন্তু চাচার কাছে বড় হয়েছেন। এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে আরবে যে কাফেররা আল্লাহ রাসূলকে বিরোধিতা করতেন, বাধা দিতেন, আবু তালেব সেখানে সবচেয়ে বেশি প্রোটেকশন ব্যবস্থা করেছিলেন। কিন্তু সে আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেননি, আপনি জানেন। তো এই স্বাধীনতাটা আল্লাহ রাসূল সাল্লাম তার কাছে পেশ করেছেন, কিন্তু আবু তালেব গ্রহণ না করার কারণে আল্লাহ রাসূল তাকে চাপিয়ে দেননি। তো এই জায়গায় হচ্ছে যে আগে যদি আপনি ইসলামের কনসেপ্টকে মেনে নিতে প্রস্তুত হন, তাহলে তো আসলে এখন প্রেম করাটাকে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে দেখে, আমাদেরকে এই বেসিক জায়গাটা হচ্ছে আগে যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে সেটা ক্লিয়ার। এখন ইসলাম আপনাকে বলা হয়েছে যখন আপনি অ্যাডাল্ট হবেন আপনি বিয়ে করুন, ফানকিহু মা তাবা লাকুম, অর্থাৎ আপনি বিবাহ করুন। কিন্তু আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে কোনো রিলেশনে জড়িত হন, এটা তো ইসলাম না, আপনার সমাজ কি অ্যাকসেপ্ট করছে আপনাকে, অথবা আমাদের এখানকার যে সোশ্যাল একটা ভ্যালুস তৈরি হয়েছে সেটা কি অ্যাকসেপ্ট করছে, আপনার পিতামাতা কি অ্যাকসেপ্ট করছে। আমি যদি আপনাকেই কোশ্চেন করি, আপনার একটা সন্তান সন্তান হওয়ার পর সে যদি কোনো হারাম রিলেশন অথবা যেটাকে আপনি যেভাবে মিন করেছেন সেটাতে লিপ্ত হয়, তাহলে আপনি কি সেটাকে ভালোভাবে দেখবেন? তো তাহলে আচ্ছা, কেন দেখছি না? রিলিজিয়াস, সোশ্যাল এবং সবগুলো ভ্যালুসকে কম্বাইন্ড ওয়েতে যেটা তার জন্য সঠিক আমরা সেটাকেই অ্যাপ্রিসিয়েট করব, আর যেটা তার জন্য সঠিক নয়, তার জন্য রং একটা ওয়ে, সেটাকে তো অবশ্যই আমরা তাকে অনুৎসাহিত করবো সেখান থেকে। মিস্টার ইসলাম, ইসলামের জায়গা থেকে ডেফিনেটলি আপনি রাইট, এ বিষয়ে আমার কোনো বিতর্ক নেই এবং সন্দেহ নেই, কারণ এখানে রিলিজিয়াস কিছু কোড অফ কন্ডাক্ট যখন সেই ধর্মের মধ্যে মানুষ থাকেন সেটা ফলো করেন। কিন্তু যেহেতু ছাত্র শিবির একটা রাজনৈতিক সংগঠন, এবং একটা রাজনৈতিক সংগঠনে সেই সংগঠনের কর্মীদের কতটুকু ব্যক্তি স্বাধীনতার উপরে সেই রাজনৈতিক সংগঠন হস্তক্ষেপ করবে, এই বাউন্ডারিটা আমার মনে হয় যে মোটামুটি থাকা উচিত। তো এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা মানে সম্পর্কের না, ব্যাপারটা হচ্ছে যে ছাত্র শিবির তার কর্মীদের ব্যক্তিগত স্বাধীনতার যে বাউন্ডারিটা সেটা কতটুকু রাখে। এবং এখানে আপনি মানে ধরেন এই যে প্রেম করার উদাহরণটা, এটা একটা মজার উদাহরণ, এটাকে আমরা যদি অ্যাভয়েডও করি, মূল প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তিগত স্বাধীনতার যে ধারণা, সেইটাকে ছাত্র শিবিরের ফ্রেমওয়ার্কের মধ্যে তার সদস্যদের ক্ষেত্রে কতটুকু অ্যাপ্লিকেবল বলে ধরে নেওয়া হয়। জি, ধন্যবাদ। আসলে ব্যক্তি স্বাধীনতার যে জায়গাগুলো, এটা ছাত্র শিবির তার সদস্যদেরকে, প্রত্যেক জনশক্তিকে পূর্ণভাবে দিয়ে থাকে।
তো আমি বলেছি যে ইসলামের কোড অফ কন্ডাক্টের জায়গাটা তাকে ফলো করতে হয়, আমরা এটাকে মোটিভেশনের মধ্যে রাখি। আবার এটা আবার শুরু থেকে সবকিছু চাপিয়ে দেওয়া হয় বিষয়টা তা না, এটা আস্তে আস্তে করে সে প্র্যাকটিসের মধ্যে আসে, যখন তার ভিতরে সে ফিলিংসটা তৈরি হয় তখন তিনি সেটা পুরোটা করে থাকেন। এরপরে দেখুন আপনি ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে অনেকগুলো ইস্যুর সাথে জড়িত আমরা। যেমন ধরুন কেউ একজন কোথাও কোনো একটা ইনস্টিটিউশন পড়াশোনা করে, তাহলে সেই ইনস্টিটিউশনে কিছু রুলস রেগুলেশন আছে, ওনাকে সেগুলো ফলো করতে হয়। এরপরে উনি ওনার ব্যক্তি লাইফ যেভাবে সেভাবে লিড করে হয়। এরপরে একটা রাষ্ট্রে যখন আমরা থাকি, রাষ্ট্রের সংবিধান রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রেরই সংবিধান রয়েছে। তো সেই রাষ্ট্রের সংবিধান আইন কানুনগুলো আমাকে মেনে চলতে হয়। সেই আইন কানুন মেনে চলার পর ব্যক্তি হিসেবে আমার পার্সোনাল যে লাইফটা রয়েছে, আমার ফ্যামিলির যে লাইফ রয়েছে, তো এর মধ্য দিয়ে তিনি তার পূর্ণ স্বাধীনতাই ভোগ করে থাকেন। মিস্টার ইসলাম, আপনি নিজে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন এবং ছাত্ররা শিক্ষার পরিবেশ মানে বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্য থেকেই কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই মুহূর্তে অত্যন্ত খারাপ অবস্থা। ব্যাপারটা এরকম না যে আগেও খুব ভালো ছিল, আমরা গ্র্যাজুয়ালি দেখেছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতিটা ঘটেনি। আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্র নেতা হিসেবে এবং একজন শিক্ষার্থী হিসেবেও আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বা কিভাবে চান বা কিভাবে দেখতে চান? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি পার্সোনালি এখানে কোনো টার্গেট খুঁজে পাইনি যে আসলে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই জাতিটা কোথায় যেতে চায়। এটা আমি আমার পার্সোনালিও পাইনি, এবং আমার যতটুকু ছোট্ট পরিসরে স্টাডি সেখান থেকে ন্যাশন ওয়াইডও কোনো টার্গেট আসলে খুঁজে পাই না। জাস্ট একটা প্রসেস ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা, যে আপনি ক্লাস 1-এ শুরু হবে, আপনি অনার্স মাস্টার্স বা হায়ার স্টাডির মধ্যে দিয়ে সেটা শেষ হবে। একটা প্রসেসের মধ্যে একটা সার্টিফিকেট নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা পেয়েছি। তো এই জায়গাগুলো থেকে আমার যেটা উপলব্ধি বিভিন্ন ক্যাম্পাস বা অন্যান্য জায়গায় গিয়ে, আসলে ইংরেজরা আমাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা রেখে গিয়েছে, এটা তো তারা তাদের আদলে করে যেন করে তাদের যে প্রভুত্বের স্বীকৃতি এটা যেন আমরা দেই, অথবা হচ্ছে আমরা যেন তাদের যে কলোনিয়াল রুলস সেটার মধ্যে যেন থাকি, এর মধ্যে তারা তৈরি করেছে। এরপরে তো পাকিস্তানের সময় একটা শিক্ষা কমিশন হয়েছিল, কিন্তু ওই অর্থে সেটা বাস্তবায়ন হয়নি। এরপরে ৭১-এর পরে অনেকগুলো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আলটিমেটলি আসলে সবাই তার নিজস্ব দলীয় চিন্তা, দলীয় এজেন্ডাকে চিন্তা করে শিক্ষা কমিশনগুলো প্রস্তাবনাগুলো দিয়েছে, কিন্তু আসলে ফাইনালি আলটিমেটলি কোনোটাই আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এবং সর্বশেষ তো আপনি দেখেছেন গত কয়েক বছরে যে পাঠ্যপুস্তকে এমন এমন ইস্যুগুলো নিয়ে আসা হচ্ছে যেটা আসলে আমাদের জাতিসত্তার সাথেও যায় না, এবং এই রাষ্ট্রের যে আদর্শের সাথেও যায় না। শরীফের মতো মানে যেটা কোনোভাবেই এই সমাজের সাথে ম্যাচ করে না, এই জাতীয় বিষয়গুলো এসেছে। এই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন প্রয়োজন। আমি একটা উদাহরণ টানতে চাই। গত কয়েকদিন আগে চিটং ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম। তো সেখানে হিউজ পরিমাণ প্রায় ৮০০ থেকে ১,০০০ ছাত্রী অংশগ্রহণ করেছিল প্রোগ্রাম। তো সবারই কোশ্চেনটা হচ্ছে যে মানে কয়েকটা কোশ্চেন, বেসিক কয়েকটা কোশ্চেন, ৭১, এরপরে হচ্ছে পপুলিস্ট যে ইস্যুগুলো রয়েছে এটা নিয়ে ঘুরপাক খাওয়া কোশ্চেন। তো এখান থেকে আমার উপলব্ধিতে আসলো যে এমনটা আসলে কেন হচ্ছে, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে হচ্ছে। কিন্তু সেখান থেকে যদি কোশ্চেন গুলো বা আমাদের চিন্তাগুলো যদি এমন হতো শিক্ষার্থীদের, যে আজ থেকে ২০ বছর পর আমরা কোথায় যেতে চাই, ২০ বছর পরে ছাত্র সংগঠনগুলোর অবস্থান কি হবে, এই দেশের অবস্থান কি হবে, দেশের এখন সবচেয়ে বড় প্রবলেমেটিক ইস্যুগুলো কি, এবং কোথায় আমাদেরকে ফোকাস করা প্রয়োজন, কোন ইস্যুতে আমাদের প্রায়োরিটি দেওয়া প্রয়োজন, শক্তিগুলোকে জনসম্পদে কিভাবে রূপান্তর করব। তো এই চিন্তাগুলো আসলে আমাদের মধ্যে তৈরি হচ্ছে না, মূলত শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে। তো আমরা এই দাবিটা অলরেডি উত্থাপন করেছি, যেহেতু ৫ই আগস্টের পরে একটা সুযোগ তৈরি হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি তুলেছি যে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি এখন শিক্ষা ব্যবস্থাতে দেওয়া দরকার, এবং একটি স্বাধীন অন্তর্ভুক্তিমূলক সকল মতামত নিয়ে একটি শিক্ষা কমিশন হোক, এবং সেই শিক্ষা কমিশনের মধ্য দিয়ে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক আমাদের এখানে। আপনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলছেন সেখানে ধর্মের রোল কি কি থাকবে? এখানে ধর্মের রোলটা হচ্ছে যে যার ধর্মকে পালন করবে। ধর্মটা তো কিছু ভ্যালুস এর নাম, অথবা তাকে কিছু কোড কন্ডাক্টস এর নাম। তো সেটা তার যার ধর্ম থেকে তিনি সেটাকে গ্রহণ করে। যেমন কোনো ধর্ম কিন্তু মানুষকে অসৎ হতে বলে না,
আপনি যদি বাংলাদেশে মুসলিম ব্যতীত আরো যে ধর্মগুলো আছে, কেউ কাউকে নারীর প্রতি খারাপ দৃষ্টি পোষণ করতে কিন্তু বলে না, তাকে অসৎ হতে বলে না, তাকে দুর্নীতি করার জন্য কিন্তু বলে না, তাকে অশ্লীল হওয়ার জন্য উৎসাহিত করে না। এই জন্য যে যার ধর্মের গ্রাউন্ড থেকে তিনি তার মূল্যবোধকে চর্চা করবেন, এটাই শিক্ষা ব্যবস্থাতে ইনক্লুড। আমরা দেখি যে বিজ্ঞান শিক্ষা নিয়ে মানে এক ধরনের বিতর্ক বাংলাদেশে রয়েছে, কিন্তু আমরা এটাও জানি যে ক্রিটিক্যাল প্রোগ্রেসিভ বিজ্ঞান শিক্ষা ছাড়া শিক্ষাক্ষেত্রে উন্নয়নের সুযোগ এবং সম্ভাবনা খুবই কম। বিজ্ঞান শিক্ষা নিয়ে যে বিতর্কগুলো রয়েছে আপনি নিজেও এই সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছেন। এই ক্ষেত্রে মানে আমি আপনার ব্যক্তিগত অবস্থানটাও জানতে চাই, এবং একই সাথে এক্ষেত্রে ছাত্র শিবির কিভাবে কাজ করতে পারে বিজ্ঞান শিক্ষা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। জি, আমরা আলহামদুলিল্লাহ ছাত্র শিবির শুরু থেকেই বিজ্ঞান শিক্ষাকে অনেক বেশি উৎসাহিত করে আসছে, এবং আমাদের অনেকগুলো পাবলিকেশন আছে। এবং একটা ছাত্র সংগঠন হিসেবে দিস ইজ দ্য ফার্স্ট যে আমরা সায়েন্স সিরিজ নামক একটা সিরিজ দিয়েছিলাম, এবং খুবই জনপ্রিয় হয়েছে। আলহামদুলিল্লাহ সেটা আপডেটের কাজও আমরা করেছি সময়ের আলোকে, এবং সেটা এখন বাজারে আছে। তো এটা যদি কেউ দেখে, একজন শিক্ষার্থীর বিজ্ঞান নিয়ে তার যে উৎসাহের জায়গাটা, এটা অনেক বেশি বাড়বে বলে আমরা মনে করি। এছাড়া আমরা সায়েন্স, আমাদের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক নামে আমরা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, এটা শুধু কেন্দ্রে না সারা দেশে সব শাখাতে আছে, যাতে করে বিজ্ঞানকে প্রমোট করা যায়। আর এটা হলো আমাদের সাংগঠনিক গ্রাউন্ড থেকে আমি বললাম। আর পার্সোনালি তো অবশ্যই, কারণ বিজ্ঞানে যে যত বেশি অগ্রগামী হবে পৃথিবীতে, তারাই তো শ্রেষ্ঠত্ব অর্জন করবে, নেতৃত্ব দিবে। এখন হিস্ট্রিক্যাল গ্রাউন্ড বা ইসলামিক গ্রাউন্ড থেকে যদি আমরা তাকাই, যে আসলে যখনই মুসলিমরা এই জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ ছিল, তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল, এবং পৃথিবীতে আসলে সত্যিকার অর্থে যে শান্তি প্রতিষ্ঠা সেটা করেছিল। কিন্তু যখন মুসলমানদের হাত থেকে সেটা আস্তে আস্তে হাতছাড়া হতে থাকলো, এটা যখন একজন মানে সমাজের কালপ্রিটদের কাছে চলে যেতে থাকলো, তখন দেখা গেল যে মুসলমানরা সেখান থেকে পিছিয়ে আসলো, এবং বিজ্ঞানের দ্বারা মানুষ যে উন্নয়ন না করে আমরা একটা ধ্বংসাত্মক, একটা যুদ্ধ বিধ্বস্ত একটা পৃথিবীকে দেখতে পাচ্ছি। তো সে জায়গা থেকে আমার মনে হয় এই বিজ্ঞানকে ইসলাম প্রমোট অনেক বেশি করেছে। আপনি যদি কোরআনেও তাকান, বিজ্ঞানকে আল্লাহ তাআলা অনেক ভাবে প্রমোট করেছেন, যেমন আফালা ইয়াতাদাব্বারুন, তোমরা কি চিন্তা গবেষণা করবা না? এই চিন্তা গবেষণার মধ্য দিয়ে আসলে বিজ্ঞানের সূত্রপাতটা হয়ে থাকে। এবং আমি আশা করব যে বাংলাদেশে এই বিজ্ঞানের চর্চা, আমার পার্সোনাল জায়গাটা বললাম সংগঠনের জায়গা, এবং জাতীয়ভাবে সরকারের জায়গা থেকেও এই বিষয়গুলোকে অনেক বেশি প্রমোট করবেন। মিস্টার ইসলাম, আমি আরেকটু পরবর্তী প্রশ্নে মুভ করছি। শিবিরকে বলা হয় যে বাংলাদেশে যে কয়টা সংগঠন রয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ ক্ষেত্রে সব থেকে বেশি স্ট্রংলি গণতন্ত্র চর্চা করে, এবং এই বিষয়ে আমারও খুব একটা সন্দেহ নেই, কারণ আমি নিজেও যতটুকু দেখেছি শিবিরের কার্যক্রম, নেতা নির্বাচনের প্রক্রিয়া, যতটুকু আমরা পাবলিকলি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে এখানে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে একটা ম্যারিট বেসড অ্যাপ্রোচ থেকে কাজ করা হয়, এবং সেখানে এক ধরনের নির্বাচনেরও ব্যবস্থা রয়েছে। এবং এটা আসলে এটা আপনাদের ক্ষেত্রে একটা বড় গুণ, এবং খুব ভালো হতো যদি বাংলাদেশের অন্য দলগুলোও এই ব্যাপারটা অনুসরণ করত, তাহলে হয়তো আমাদের রাজনৈতিক অবস্থা আরেকটু সুস্থতার দিকে এগোতো। যাই হোক, এইটাকে মাথায় রেখেই এটা নিয়ে একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু শিবিরের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক গণতন্ত্রের চর্চা রয়েছে, কিন্তু সেখানে এই গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে নারী এবং পুরুষের অধিকার কতটুকু রয়েছে? অর্থাৎ ধরেন যখন এই যে আপনাদের ভেতরে নির্বাচনগুলো হচ্ছে, সেখানে কি যে কোনো একটা পদের ক্ষেত্রে নারী বা পুরুষ যে কেউ স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নাকি সেখানে মোটামুটি একটা মানে অলিখিত একটা কালচার থাকে যে এই জায়গাগুলোতে শুধু পুরুষরাই নির্বাচন করবে, হয়তো বা নারীরা অন্য কোনো জায়গায় নির্বাচন করবে? এই ব্যাপারটিকে আপনারা কিভাবে নিজেদের ভেতরে মানে চর্চা করেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, আমি শুরুতে নারী পুরুষের প্রসঙ্গটিতে আসতে চাই। তো ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের অঙ্গনে কাজ করে। এখন আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে আপনি ছাত্রদের অঙ্গনে কেন কাজ করবেন, আপনি সব অঙ্গনে কেন কাজ করবেন না, তো আমরা বেসিক বা আমাদের নিজস্ব যে গ্রাউন্ড সেটা হলো ছাত্র, আমাদের প্রায়োরিটির জায়গাটা হলো ছাত্র। কিন্তু এরপরেও আমরা সমাজের জন্য কিন্তু ভূমিকা রেখে থাকি। আমরা জাতীয় যে কোনো সংকটে ভূমিকা রেখে থাকি, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হলে সেখানে ভূমিকা রেখে থাকি, যেটা জুলাই বিপ্লবের সময় রেখেছিলাম, বা তার আগেও বাংলাদেশে জাতীয় সংকটগুলোতে রেখেছিলাম। তো এজন্য ইসলামী ছাত্র শিবির এই ছাত্র এবং ছাত্রীদের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রীদের আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। আপনি দেখুন, যদি পরিসংখ্যানের দিকে লক্ষ্য করেন, যে মোর দেন 50%
অনেকগুলো ইউনিভার্সিটিতে মোর দেন 50% অথবা 50-50%। তো যেখানে ছাত্রদের অধীনে থেকে ছাত্রীরা তাদের অধিকারগুলো অথবা তাদের অর্গানাইজেশনাল পাওয়ারগুলো অ্যাপ্লাই করবে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল আসলে আমরা কি দেখছি, প্র্যাকটিক্যালি দেখছি যে অন্যান্য অপরাপর ছাত্র সংগঠনে 200 জন বা 250 জন একটা কমিটি হয়, সেখানে 5 জন থেকে 10 জন খুঁজে পাওয়া যায় নারী। তো আমরা মনে করছি যে আসলে এটা সিস্টেমেটিক একটা বৈষম্য। তো এই ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রীদের যদি আলাদা প্ল্যাটফর্ম থাকে, তাহলে ছাত্রীদেরও নেতৃত্বের বিকাশটা ভালোভাবে হবে এবং তারা তাদের নিজস্ব গ্রাউন্ড থেকে তাদের নিডস গুলো কি অথবা তাদের অধিকারের জায়গাগুলো তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। বাট কমন যে ইস্যুগুলো রয়েছে একটা ক্যাম্পাসে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কমন ইস্যুতে আমরা মনে করি ছাত্রছাত্রী জয়েন্টলি কাজ করতে পারে। তবে প্ল্যাটফর্মটা আলাদা হলেই এটার বেনিফিটস ছাত্ররা যেরকম পাবে, ছাত্রীরাও বর্তমান এক্সিস্টিং সিস্টেমের চেয়ে বেশি পাবে। এই জন্য আমরা আলাদা প্ল্যাটফর্ম বিশ্বাস করি। এখন আসুন যে আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা। তো আমাদের এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন যে কেউ কখনো প্রার্থী হয় না। যেমন যখন আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণের সার্কুলার গিয়েছে, সেখানে বলা হয়েছে যে যতজন সদস্য আছে তার মধ্য থেকে আপনাদেরকে আপনাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করতে হবে। তো সংবিধানের 34 নং ধারায় কোন গুণাবলীগুলোকে লক্ষ্য রাখতে হবে, এটাও আমাদের সদস্যদেরকে ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়। তো সেখানে আমি যদি একটু আপনাকে বলি যে বলা হয়েছে যে এই সংগঠনের সভাপতি বা কার্যকরী পরিষদের সদস্য বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তি নির্বাচন করাকালে ব্যক্তির আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য, তাকওয়া, আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলা বিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনী ও বিশ্লেষণী শক্তি, কর্মে দৃঢ়তা, অনড় মনোবল, আমানতদারি এবং পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। দেখুন লাস্ট পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের এখানে যাকে নেতা নির্বাচন করবেন, যারা ভোট দিবেন, এই ভোটদাতাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনার কাছে যাকে মনে হবে যে তিনি পদের প্রতি লোভ বা ওনার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তাকে আপনারা নেতা নির্বাচন অযোগ্য মনে করবেন। তো এর মধ্য দিয়ে মূলত সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করেন। এরপরে কেন্দ্রীয় সভাপতির অধীনে বাকি যে প্রসেস গুলো রয়েছে, তিনি সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এখানে মনোনয়ন নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে মনোনয়ন হলে তো এটা তো গণতান্ত্রিক হলো না। আসলে আমাদের মনোনয়নের প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে। এখন কার্যকরী পরিষদটা কিভাবে গঠিত হয়? কার্যকরী পরিষদ হচ্ছে আবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে একটা রেশিও থাকে আমাদের 140, 50, 60 এভাবে এক এক সময় এক একটা রেশিও নির্ধারণ হয়। এই রেশিওর আলোকে হচ্ছে একজন প্রতিনিধি, আর তাদের সাথে পরামর্শ করেই মূলত সেক্রেটারি জেনারেলের মনোনয়নটা সম্পন্ন করা হয়। এরপরে আমাদের শাখা পর্যায়ে সদস্য শাখা, সাথী শাখা, সেখানে তাদের যে জনশক্তিরা রয়েছে বা তাদের অধীনে যে সদস্য সাথী কর্মী রয়েছে, তাদের প্রত্যক্ষ ভোটে এবং তাদের পরামর্শের ভিত্তিতে সেখানে অধস্তন শাখাগুলো সেট আপ করা হয়। এজন্য আমি মনে করছি আপনি গণতন্ত্রের সংজ্ঞায়নটা এই প্রেক্ষিতে যেভাবে উপস্থাপন করেছেন, ইসলামী ছাত্র শিবির তার সম্পূর্ণটুকুই করে থাকে। কিন্তু সেই আমরা মানে গণতন্ত্রের সঙ্গে বলতে যেটা বুঝি যে একটা ওপেন প্ল্যাটফর্মে নির্দিষ্ট প্রার্থীরা দাঁড়াবেন, তারা নির্বাচিত হবেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে তার মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে যে এটা একটা আপনারা কনটেক্সচুয়ালাইজ করেছেন আপনাদের সংগঠনের প্রয়োজনের কথা মাথায় রেখে। সেটা নিয়ে মানে আমার আলাদা করে কোনো আপত্তি নাই বা আলাদা করে কোনো প্রশ্নও নাই। অবশ্যই প্রত্যেকটা সংগঠন তার নিজের মতন করে যে কোনো পলিটিক্যাল কনসেপ্টকে কনটেক্সচুয়ালাইজ করে ব্যবহার করতে পারে। আমি আবার ওই ছাত্রীদের প্রশ্নটাতেই যাচ্ছি। এই প্রশ্নটাতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করছেন, আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করেছি, মানে এখন আপনি ঠিকই বলেছেন যে ছাত্রছাত্রীর রেশিও 50-50 ভাগ, এবং উভয়ই এই যে আমাদের রাজনৈতিক যে প্রক্রিয়া তার একটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এখানে। সো শিবিরের যে ছাত্রী, সরি আমি শিবিরের বলবো না, বা আপনাদের কি প্যারালাল কোনো ছাত্রী সংগঠন আছে কিনা, বা থাকলে সেটা কিভাবে ফাংশন করে, বা সেটা কতটুকু সামনে আসতে পারে, সেটা কি যতটুকু ছাত্র শিবির সামনে আসতে পারে ঠিক একই রকমের, নাকি সেখানে খানিকটা পার্থক্য আপনি লক্ষ্য করেন বা দেখছেন? না, আমাদের প্যারালাল কোনো সংগঠন নেই। তবে এক্সিস্টিং এর বিষয়ে আমরা বলেছি অনেকগুলো জায়গাতেই যে কেউ যদি এক্সিস্টিং থেকে থাকেন তাহলে হচ্ছে আপনাদেরকে প্রকাশ্যে কাজ করা দরকার। যদি না থেকে থাকে আমরা অনেকগুলো ক্যাম্পাসে গিয়ে ছাত্রী বন্ধুদেরকে পরামর্শগুলো দিয়ে এসেছি যে আপনারা যদি উদ্যোগ নেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। আর দেখুন আমি বলেছি যে কমন ইস্যুতে কিন্তু আমরা ছাত্রীদের নিয়ে কাজ করি। আমাদের যে কোনো প্রোগ্রামে ছাত্রীদের আসার কিন্তু অ্যাক্সেসটা থাকে।
এরপরে হচ্ছে যে ক্যাম্পাসের যে কোনো অধিকার আদায় অথবা দাবি দাওয়া উত্থাপন, এক্ষেত্রে কিন্তু আমরা কমনলি কাজ করে থাকি। তো সে জায়গা থেকে আমাদের, যেটা আমি বলছিলাম যে যদি ছাত্রীদের আলাদা প্ল্যাটফর্মে, ছাত্র শিবির তার পূর্ণ সহযোগিতা সেখানে করবে। এই ক্ষেত্রে আপনার এবং আপনার দলীয় অবস্থানটা কি? নারী কোয়েশ্চেনটা আপনারা কিভাবে ডিল করতে চান? আচ্ছা, নারী কোশ্চেনের বিষয়টা তো হচ্ছে আসলে নারীদেরকে আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখি। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, এরপরে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে যে তাদের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নরনারী ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে নারীকে ইসলাম সম্মানের জায়গা অনেক বেশি প্রমোট করেছে। যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন শাইয়ামে জাহিলিয়াত, তখন নারীদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। এবং হিস্ট্রি গুলো যেটা বলে যে নারী সন্তান জন্ম নেওয়াকে পিতামাতা তার জন্য অসম্মান মনে করতেন এবং তাদেরকে জীবন্ত কবর দেওয়ারও অনেক হিস্ট্রি আমরা জানি। তো এই যে জায়গাটাকে ইসলাম সম্মানের ফিরিয়ে নিয়ে আসা, আমরাও আসলে নারীদেরকে সেই দৃষ্টিকোণ থেকে দেখি। একটা হাদিসে একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, তোমার মা। এরপরে প্রশ্ন, এরপর কে? এভাবে ৩ বার তিনি রিপিট করেছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। বলেছে এরপরে কি? এরপরে তোমার বাবা। এই জায়গায় মাকে এত গুরুত্ব বা নারীকে এত গুরুত্ব দেওয়ার জায়গাটা হচ্ছে ইসলাম আসলে নারীদেরকে সম্মানের চোখে থাকে। তো আমরাও বাংলাদেশের এই প্রেক্ষাপটে নারীরা তাদের শিক্ষার অধিকার, তাদের যোগ্যতা দক্ষতা রয়েছে, সেটার আলোকে তারা সমাজের জন্য ভূমিকা রাখবে, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখবে। আমরা সে জায়গায় তাদেরকে সহযোগিতা এবং উৎসাহ অবশ্যই দিতে চাই। আমি আপনার সাথে একমত যে ইসলাম ধর্মীয় জায়গা থেকে নারী অধিকার নিয়ে আলাপ আলোচনা করেছে এবং সেখানে সে একটা ফ্রেমওয়ার্ক অফার করেছে যেখানে নারী এবং পুরুষ তার নিজস্ব জেন্ডারকে একটা সার্টেন লেভেলের অধিকারের নিশ্চয়তাও দেওয়া হয়েছে। কিন্তু আমরা আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নারী বা পুরুষের অধিকারের সোর্স কিন্তু ধর্ম থেকে চিন্তা করা হয় না, এটা আধুনিক আইনের জায়গা থেকে ভাবা হয়। এবং সেই প্রেক্ষিত থেকে যদি সেই ক্ষেত্রে সেটা ধর্মের সাথে কন্ট্রাডিক্ট করে, অধিকারের যে প্রশ্নটা সেটা যদি আধুনিক রাষ্ট্রের জায়গা এবং ধর্মের এই দুইয়ের মধ্যে যদি কন্ট্রাডিকশন হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? না, আমি পার্সোনালি মনে করছি না যে ধর্মের সাথে কোনো ধরনের কন্ট্রাডিক্ট। আসলে ধর্মের গ্রাউন্ড গুলোকে আমরা একাডেমিকলি যদি একটু নিয়ে আসতে পারি সামনে, কম্পারিজনের জায়গাটা নিয়ে আসতে পারি, আমি পার্সোনালি কোনোভাবেই মনে করছি না যে ইসলামের যে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি সেটা বর্তমান বা যেটাকে আপনি আপনার ভাষায় আধুনিক বলছেন, আমি মনে করি এটা কোনো কন্ট্রাডিক্টরি হবে না। বরং নারীদেরকে তার জ্ঞান অর্জন, তার যে সম্মানের সাথে এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখা, সেটা ইসলাম যেভাবে প্রমোট করছে এবং বর্তমান বিশ্ব যেটা দাবি করছে চাহিদা, সেটা পুরোপুরি সামঞ্জস্যশীল। সেই ক্ষেত্রে নারী নেতৃত্ব নিয়ে আপনাদের অবস্থান কি? অর্থাৎ মানে আই নো এটা খুবই বিতর্কিত একটা প্রশ্ন, আমি এই প্রশ্নটার বিতর্ক সম্পর্কে অ্যাওয়্যার এবং আমি এই ক্ষেত্রেও কোনো ভ্যালু জাজমেন্টে যেতে চাচ্ছি না, মানে পক্ষে বিপক্ষে কোনো অবস্থান নিতে চাচ্ছি না। আমি আপনার কাছ থেকে শুধু আগ্রহের জায়গা থেকে জানতে চাচ্ছি যে নারী নেতৃত্ব নিয়ে আপনাদের অবস্থান কি? এর আগে বলেছিলাম যে নারীরা তাদের আলাদা প্ল্যাটফর্ম থাকবে, তারা সেখানে তাদের দাবি, তাদের উত্থাপন, যা কিছু প্রয়োজন সেটা তারা উপস্থাপন করবে এবং তারা তাদের গ্রাউন্ড থেকে নেতৃত্ব দিবে। এটা নিয়ে তো যেমন আমাদের সংসদে কিন্তু নারীদের জন্য আলাদা আসন বরাদ্দ করা আছে এবং আমরা শুনছি যে এটা সামনে আরো বেশি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো নারীরা তাদের ইসলামিক পার্সপেক্টিভ সবকিছুকে মেনটেন করে নেতৃত্বের জায়গা অথবা রাষ্ট্রের জন্য যেখান থেকে ভূমিকা রাখা প্রয়োজন, যেখানে সুযোগ রয়েছে, তিনি তার সেই গ্রাউন্ড গুলোকে মেনটেন করে আমি মনে করি ভূমিকা রাখতে পারেন। এর পরের যে প্রশ্নটা সেটা সহশিক্ষা কার্যক্রম নিয়ে। বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে সহশিক্ষা হয়ে থাকে, নারী পুরুষ একসাথেই পড়াশোনায় অংশগ্রহণ করে থাকেন। এই ক্ষেত্রে আপনাদের দলীয় অবস্থান কি? জি, শুকরিয়া। সহশিক্ষা সিস্টেমটা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসছে। তো এখানে যেহেতু আমি আগে বলেছি আমরা একটা ইসলামী ছাত্র সংগঠন, এখানে আমাদেরকে নীতিমালাগুলো ইসলাম কি বলে সে বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিব। প্রথমত জ্ঞান অর্জনের জায়গাটা নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু ইসলাম অবশ্য কর্তব্য বলে বলেছেন, যেটাকে ফরজ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। তো এখন এটা একটি রাষ্ট্র বা সরকার চিন্তা করবে তার নারীদেরকে, তার পুরুষদেরকে ইসলামের আদার্স যে কোড কন্ডাক্ট গুলো আছে সেটা মেনটেন করে কিভাবে করে তার শিক্ষাটা নিশ্চিত করবে।
তো আমাদের সমাজে এখন পর্যন্ত তো আমাদের রাষ্ট্র বা সরকার সেভাবে করে আলাদা জায়গা তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে শিক্ষার জায়গাটা নিশ্চিত করবে, এটা পারেনি। এখানে মেইন টার্গেটটা হচ্ছে আমার শিক্ষা অর্জন। এখন শিক্ষা অর্জনের প্রসেসটা নিয়ে হচ্ছে রাষ্ট্র বা সমাজ বা যারা পলিটিক্যাল লিডার রয়েছে তারা চিন্তা করবে। তো এই জায়গা থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এটা যদি আলাদা করা যায় তাহলে এটার রেজাল্টও বেশ ভালো। যদি সার্ভে করা হয় অথবা এখানে পরিসংখ্যানগুলো উত্থাপন করা হয়, যেটা আলাদা ছাত্রদের নিয়ে স্কুল অথবা কলেজ, সেখানকার ওভারঅল এডুকেশনের কোয়ালিটিটা কিন্তু উন্নতির তুলনায় বেশি। তো আবার ছাত্রীদের জন্য যে গার্লস স্কুল বা কলেজ রয়েছে সেখানেও কিন্তু এডুকেশনের কোয়ালিটি রেশিওটা অন্যদের চেয়ে বেটার। তো এটা যদি ওভারঅল এডুকেশন সিস্টেমের জায়গা থেকে চিন্তা করা হয় আমার মতে ভালো হবে। তবে এখন যে পজিশন রয়েছে সহশিক্ষা, আমার মনে হয় সেখানে যেন অনৈতিকতার চর্চা না হয়। যেহেতু মানুষের একটা বায়োলজিক্যাল বিষয় থাকে, মানুষ যখন একটা অ্যাডাল্ট জায়গা যায় তখন এই বায়োলজিক্যাল বিষয়গুলোর কারণে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তো আমাদের পরামর্শ বা আমাদের চিন্তা থাকবে যে এটাকে যেন সর্বোচ্চ মেনটেন করে শিক্ষার গুণগত মানটা নিশ্চিত করা যায়, এটাই আমরা চাইব। মিস্টার ইসলাম, আমি ঠিক জানি না যে আসলে এই ধরনের কোনো স্টাডি হয়েছে কিনা যেটাতে শুধু ছেলেদের স্কুলে পড়াশোনার মান ভালো, শুধু মেয়েদের স্কুলে পড়াশোনার মান ভালো, আমার আমার নজরে আসেনি, বাট থাকলেও থাকতে পারে। তবে নৈতিকতার যে প্রশ্নটা আপনি নিয়ে আসলেন, এই ব্যাপারটিতে আপনার কাছ থেকে আমার জানার আগ্রহ, আসলে নৈতিকতাটা কে ঠিক করবে একটা ক্যাম্পাসে? এবং এই ঠিক করার মানে এই প্রশ্নটা কেন, কারণ হচ্ছে ধরেন এই মুহূর্তে আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে জিনিসটা দেখি, যে যখনই যারা ক্ষমতায় থাকেন তাদের যে ছাত্র সংগঠনগুলো থাকে তারা কিন্তু ক্যাম্পাসগুলোকে নিজেদের মতন করে নিয়ন্ত্রণ করে। আমরা দেখেছি গত 15 বছর ছাত্রলীগ এবং তার হেলমেটের দৌরাত্ম্য, এবং এটাও ঠিক যে আপনাদের উপরে প্রচন্ড রকমের নির্যাতন হয়েছে। এবং এইটা নিয়ে আমি একটু পরে প্রশ্ন করব, বাট আমি শুধু ফুটনোট আকারে বলে রাখছি যে আপনারা একটা প্রচন্ড নির্যাতনের মধ্য দিয়ে গত 15 বছর পার করেছেন। আবার আমরা যখন ইতোপূর্বে, অর্থাৎ যখন ধরেন মোটামুটি গণতান্ত্রিক অবস্থা ছিল 90 থেকে 2008 পর্যন্ত সময়টা দেখি, সেই সময়টাতে মোটামুটি ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরও ছিল, আবার ছাত্র দলও ছিল, ছাত্রলীগও ছিল, ডিপেন্ডিং অন বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সব জায়গাতেই দেখেছি যে প্রত্যেকটা ছাত্রদের গ্রুপই এই নৈতিকতার মানদণ্ড ঠিক করেছেন তাদের নিজেদের সুবিধা অনুযায়ী। এখন ধরেন একজন সাধারণ শিক্ষার্থী যে ছাত্র দলও করে না, ছাত্র শিবিরও করে না, এবং সে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে, তার যে পার্সোনাল ফ্রিডম, হ্যাঁ আমরা যেহেতু গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের কথা বলছি, সেইখানে আপনারা ওই বাউন্ডারিটা কিভাবে মেনটেন করবেন? কারণ আপনারা যদি পলিটিক্যালি এরকম পজিশন নিয়ে থাকেন তো ডেফিনেটলি কিছু না কিছু তো সদস্য থাকবেই যারা ক্যাম্পাসে এই মোরাল পুলিশিংগুলো করবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি পজিশন হবে যে কেউ ভলেন্টারিলি যদি এটা পালন করে তো করলো, আর যদি না করে তাহলে কি সেটা একটা মোরাল পুলিশিং বা একটা সফট পুলিশিং এর দিকে যাবে? আমি ডেভিলস অ্যাডভোকেটের মতন প্রশ্নগুলো করছি, বাট এটা আসলেই আমার জানার একটা আগ্রহ রয়েছে। দেখুন, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যেটা করি, একজন মানুষকে নট অনলি শুধু একাডেমিকলি তাকে মোরাল একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া, যেটা আমি আমার শুরুর দিকে বলেছিলাম। এবং এই মোরাল গ্রাউন্ডের পাশাপাশি একটা পরিবেশ তৈরি করা, যখন ওভারঅল অধিকাংশ মানুষের মাঝে একটা মোরালের চর্চাটা বেড়ে যাবে অথবা হচ্ছে একটা পরিবেশ তৈরি হবে, তখন অটোমেটিকলি সেখানে অপ্রীতিকর ঘটনা বা অনৈতিকতার যে বিষয়গুলো সেটা কিন্তু থাকে না। যেমন আপনি যে প্রসঙ্গগুলো টেনে নিয়ে এসেছেন, বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন আধিপত্য, আমি যদি একটা জাস্ট কেস আপনাকে বলি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামের ছাত্রলীগের একজন নেতা ছিলেন। কতটা আমরা নির্মম একটা বাস্তবতার আমরা অতিক্রান্ত করেছিলাম। তিনি দর্শন করে সেঞ্চুরি উদযাপন করেছেন তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো এর চেয়ে আসলে ব্যাড কেস বা ব্যাড মানে রেকর্ড তার কিছু হতে পারে না। এখন এটা কেন হচ্ছে? এটা আসলে মোরালিটির যে জায়গাটা, সেটা আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এডুকেশন সিস্টেমটা তৈরি করে দিতে পারেনি। তো যদি সেটা খুব স্ট্রংলি একটা এডুকেশন সিস্টেমের মধ্যে তৈরি হতো, তাহলে আমাদেরকে এই দৃশ্যগুলো, এই চিত্রগুলো শুধুমাত্র জাহাঙ্গীরনগর না, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এই ঘটনাগুলো অসংখ্যবার ঘটেছে। আজকে আপনাকে ইপটিজিং নিয়ে কাজ করতে হচ্ছে, কেন কাজ করতে হবে বলুন? ইপটিজিং করবে কেন একজন মানুষের মাথায়, সেটা আসবে কেন? আমি আসলে আমার ওই মোরাল যে লেসন গুলো এগুলো দিতে পারেনি। তো এই জায়গা থেকে ছাত্র শিবির তার জনশক্তিদেরকে সেভাবে করে তৈরি করে, এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সেভাবে করে তৈরি করার জন্য আমাদের অনেকগুলো আয়োজন, অনেকগুলো আমরা তাদেরকে সেখানে ইনক্লুড করে থাকি। এই জায়গা থেকে আমার মনে হয় সহশিক্ষার এখন যে সিস্টেমটা আছে, আমরা যদি আমাদের এই
মোরাল লেসন গুলোকে বাড়াতে পারি, তাহলে যে অপ্রীতিকর বিষয়গুলোকে আমি সামনে নিয়ে এসেছি বা যেটার জন্য আশঙ্কা বোধ হচ্ছে, এটা অনেকটাই কেটে ওঠা সম্ভব হবে। মিস্টার ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারটি নিয়ে আপনার জায়গা থেকে ক্লিয়ার উত্তর করার জন্য। আমি এরপরে যে বিষয়টা নিয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ছাত্র শিবিরের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, অর্থাৎ আপনারা ওই অর্থে বলা যায় যে সব থেকে অর্গানাইজড ছাত্র গ্রুপগুলোর মধ্যে একটা। আপনারা নিয়মিত নানা ধরনের সামাজিক প্রোগ্রাম করে থাকেন, আপনাদের সামাজিক চ্যারিটি প্রোগ্রাম রয়েছে। আমি আমার অনেক বন্ধুকে দেখেছি যে যারা পড়াশোনার জন্য যখন স্ট্রাগল করেছে তারা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের সাহায্য পেয়েছে তাদের দলীয় জায়গা থেকে। এবং তো এই জিনিসগুলোর জন্য তো আপনাদের টাকা আসতে হয়, চাঁদার মাধ্যমে আসে, আপনাদের আপনাদের সদস্যরা এখানে কন্ট্রিবিউট করেন, অনেকে ডোনেট করেন। আপনাদের নিশ্চয়ই চাঁদা সংগ্রহের একটা প্রসেস রয়েছে, সেটা খরচ করারও একটা প্রসেস রয়েছে, এবং আমি ধরে নিচ্ছি যে আপনারা সেটা একটা অডিটও মেনটেন করেন। যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছি, একটা মোর ডেমোক্রেটিক বাংলাদেশের কথা বলছি, সেইখানে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনারা আপনাদের এই যে অর্থনৈতিক যে লেনদেনের ব্যাপারগুলো রয়েছে সেইটা পাবলিক করবেন জনগণের সামনে, যে কারা কন্ট্রিবিউট করছে, কোথায় খরচ হচ্ছে, লাইক একটা পাবলিক অডিট সিস্টেম, যেখানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ধরেন জানবো যে মিস্টার ইসলাম আজকে যে সায়েন্স ফেয়ার করলেন, এই সায়েন্স ফেয়ারে এই পরিমাণ টাকা উঠেছে, এই পরিমাণ টাকা খরচ হয়েছে। এই যে পাবলিক ট্রান্সপারেন্সির যে জায়গাটা, সেটা নিয়ে কি আপনারা কিছু আপনারা ভেবেছেন বা এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? জি, খুবই চমৎকার একটি বিষয় সামনে নিয়ে এসেছেন। অনেকের মাঝে এই কৌতূহলটা জাগে বা আমাদেরকে বিভিন্ন জায়গায় কোশ্চেন করে যে ছাত্র শিবির আসলে অর্থ কোথায় পায়। আমরা তো এই অন্যদের মতো চাঁদাবাজি, বিভিন্ন স্ট্যান্ড দখল এগুলো তো আমরা করি না। তাহলে আমাদের অর্থটা কোত্থেকে আসে? তো আলহামদুলিল্লাহ, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের সাংবিধানিকভাবে আয়ের উৎস এবং সেটা কোথায় ব্যয় হবে, কিভাবে ব্যয় হবে, এবং এটার অডিট কিভাবে হবে, অডিট কিভাবে মেনটেন হবে, অডিট কমিটি কিভাবে গঠন হয়, সবকিছু বিস্তারিত আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। তো বেসিক্যালি আমাদের যারা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ আমরা যারা সংগঠনে আছি, সম্পৃক্ত আছি, ইভেন আমাকেও আমাদের সংগঠনের অর্থ প্রদান করতে হয়। এখন কোশ্চেন হলো যে ছাত্র অবস্থায় তো তাদের তো ইনকাম নেই, তারা আসলে কিভাবে অর্থটা দেয় কিভাবে? তো আমাদের একটা থিওরি হচ্ছে যে আমরা খরচ তো করি, প্রত্যেকটা ছাত্র বা প্রত্যেকটা শিক্ষার্থী একটা খরচ করে, তো সেখান থেকে একটু নিজেকে সেভ করে। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের প্রত্যেকে যার যার সামর্থ্যের আলোকে, কেউ হয়তো 2 টাকার সামর্থ্য আছে, সে 2 টাকাটাই সংগঠনকে দেয়, কারো 5 টাকা 10 টাকা সামর্থ্য আছে, কারো 100 টাকা সামর্থ্য আছে, সে তার নিজের সামর্থ্যের আলোকে নিজের খরচগুলো থেকে কিছুটা নিজেকে সেভ করে সংগঠনে দান করে। পাশাপাশি যারা সংগঠন থেকে ছাত্র জীবন শেষ করে বিভিন্ন প্রফেশনে আছেন, দেশে দেশের বাইরে, তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেন। যেকোনো একটা প্রজেক্ট যখন আমরা রান করি, তাদের কাছে সেটা উপস্থাপন করা হয়, তখন তারা নিজেদের সামর্থ্যের আলোকে এক একজন সে প্রজেক্টগুলোতে বিভিন্ন ইস্যুতে আমাদের দান করে। এছাড়া আমাদের প্রকাশনী সামগ্রী রয়েছে, আপনি জেনে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ একটা প্রকাশনার ভান্ডার আছে। তো সেখান থেকেও আমাদের কিছুটা প্রকাশনার মুনাফা হয় এবং সেখান থেকে আসে। আর এর বাহিরে হচ্ছে আমাদেরকে ভালোবেসে অনেকেই অর্থ দিতে চায়, অথবা কেউ একজন হয়তো যে এই খাতে আমি কিছু আমার বরাদ্দ রাখতে চাই, যেমন কোরআন বিতরণ একটা কর্মসূচি আছে আমাদের, অথবা হচ্ছে কিছু ছাত্রদেরকে আমি সহযোগিতা করতে চাই যারা অর্থের জন্য পড়াশোনা করতে পারে না। এরকম আমাদের গ্রাউন্ডের বাহিরেও অনেকে আমাদের সাথে যোগাযোগ করে, তো তাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে ট্রিট করি এবং তাদের সেই অর্থগুলো আমরা যথাযথ জায়গায় তারা যেভাবে করে চায় ঠিক সেভাবে করে আমরা দিয়ে থাকি। আর আপনি যেটা বলেছেন যে আমরা কি এটা পাবলিক করব কিনা, দেখুন বিগত আসলে সময়গুলো আমরা যেভাবে পার করেছি, আমাদের অর্থ পাবলিক করা তো দূরে থাক, মানে আমরা নিজেদেরকে পাবলিক করার মতো কোনো স্পেস পাইনি। ইভেন আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে দেয়নি। কোথাও একটা প্রোগ্রাম করতে হয়েছে, সেখানে 5 জন বসে একটা প্রোগ্রাম করবে, সেখানেও পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এরকম হাজার হাজার কেস হয়েছে। তো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, যেহেতু 5ই আগস্ট পরবর্তী একটি নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন সবার মাঝে চিন্তার একটা পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ভাববো। এবং এখনো যদি কেউ চায় যে আমাদের কোন একটা বিষয়ের একটা হিসেব দেখতে চায়, তিনি যদি আমাদের কেন্দ্রীয় অফিসে আসেন অথবা আমাদের কোনো শাখা পর্যায়ে অফিসে যান, ওনার জানার চাহিদার আলোকে আমরা অবশ্যই জানাবো। আর সেটা অনলাইন বা ওয়েবসাইটে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে করে আমাদের সিস্টেমগুলো ডেভেলপ করে ইনশাল্লাহ আমরা সেটা সামনে নিয়ে আসবো।
মিস্টার ইসলাম, আমি আপনার সাথে একমত। আসলে ৫ আগস্টের আগে আপনাদের পক্ষে প্রকাশ্যে রাজনীতি করাই সম্ভব ছিল না। সেখানে মানে এই যে গণতন্ত্রের যে সুনিপুণ ব্যাপারগুলো, এইটা চর্চা করা আরো কঠিন। আমি ওই ব্যাপারটা মানি, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমি দেখেছি যে হলগুলোতে শিবিরের নাম দিয়ে কি ধরনের নির্যাতন হয়েছে, এবং এক্ষেত্রে আমার কিছু পরিচিত নির্যাতনের শিকার হয়েছেন। এবং আমার মনে আছে আমার এক বন্ধু, তাকে তো মানসিকভাবে প্রায় অসুস্থ করে ফেলা হয়েছিল নির্যাতনের কারণে। তো ওই ওই এমপ্যাথিটা আমার আছে, হ্যাঁ। আমি আমার আসলে এই প্রশ্নটার উদ্দেশ্য এই না যে আপনারা আগে কি করেছেন, বিকজ আমরা অতীতে কখনো ফিরতে পারবো না। আমার আপনার কাছ থেকে জানার আগ্রহের জায়গাটা এখানেই, যে ভবিষ্যতে দেশের নাগরিকরা জানবে কিনা যে ছাত্র শিবিরের ফান্ডিং কোত্থেকে আসলো, কোথায় খরচ হলো, এবং খুবই ট্রান্সপারেন্ট হয়েতে। এবং এটা শুধু আপনাদের ক্ষেত্রে না, এটা ছাত্র দলের ক্ষেত্রেও। এইটা মানে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, কারণ আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশে যে কোনো ছাত্র সংগঠনের নেতা হওয়া মানে কোটি কোটি টাকা কামানো। আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা ছাত্রনেতারা কামিয়েছেন, বিভিন্ন জায়গায় করেছেন। এখন পর্যন্ত আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে নাই, এবং কারণ আপনারা তো রাজনীতিই করতে পারেন নাই একটা দীর্ঘ সময় পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে যে কোনো ধরনের এই রিস্কগুলোকে অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের অর্থনৈতিক কর্মকাণ্ড ট্রান্সপারেন্টলি জনগণের সামনে প্রেজেন্ট করা। আপনাকে ধন্যবাদ, এই ব্যাপারটাতে আপনি একটা পজিশন নিয়েছেন সেই জন্য। এরপরে আমার যে প্রশ্নটা সেটা একটু বিতর্কিত হতে চলেছে, এবং সেইটার পজিশনটা অনেকটা হচ্ছে, যেহেতু আপনি যখন আলোচনা করছিলেন, শুরু করছিলেন আপনি, এবং ছাত্র শিবিরের রাজনীতির একটা সেন্টারে রয়েছে ইসলাম, ইসলামী বিপ্লবের এই কনসেপ্টটা বারবার আসে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ইসলামী বিপ্লব নিয়ে আপনাদের পজিশন কি? যে কোনো বিপ্লবের জন্য একটা গ্রাউন্ড প্রয়োজন হয়, একটা স্টেপ বাই স্টেপ আপনাকে অগ্রসর হতে হয়। এখন পৃথিবীর সবগুলো বিপ্লবকে যদি আপনি স্টাডি করেন, ফরাসি বিপ্লব, এটা তো আসলে হঠাৎ করে হয়ে যায়নি। এটার জন্য দীর্ঘদিনের একটা চিন্তার পরিসর তৈরি হতে হয়েছে। এরপরে হচ্ছে বিপ্লবটার রিজনটা কেন ছিল, অত্যাচার, নির্যাতন, চাপিয়ে দেওয়া। তো এর মধ্য দিয়ে মানুষ একটা পর্যায়ে তার সবগুলো শক্তি, তার চিন্তা, তার কর্ম, তার অন্যায়ের প্রতি প্রতিবাদের মানসিকতা সব যখন একসাথে হয়, তখন আসলে বিপ্লবটা সংগঠিত হয়। তো এইভাবে করে পৃথিবীর সবগুলো বিপ্লব এইভাবে হয়েছে। এবং বাংলাদেশের রিসেন্ট যেটা হয়েছে, দেখুন জুলাই আগস্টের বিপ্লব, এটা আসলে হঠাৎ করে হয়ে গিয়েছে বিষয়টা তা না। দীর্ঘদিন যুব সমাজ, যেমন আমি আমার বয়স হওয়ার পর থেকে ভোটার হয়েছে, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। এই যে একটা চাপা ক্ষোভ আমার মধ্যে জন্ম নিয়েছে, এরপরে অন্যায়গুলোকে চাপিয়ে দেওয়া হয়, মানুষকে তার পলিটিক্যাল গ্রাউন্ড থেকে মুক্তভাবে কোনো কিছু প্রকাশ করতে দেওয়া হয় না, কাজ করতে দেওয়া হয় না। এরপর দেখুন কোটা আন্দোলনটাও একটা সেটেল ইস্যু ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটাকে আবার সামনে নিয়ে আসা হলো, এবং সেটা নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করছে। এরপরে হচ্ছে হত্যা করা হচ্ছে, সেটাকেও কোনো কেয়ার করছে না। তো এই যে একটা হত্যাকাণ্ড আমাদের সামনে, সবকিছু মিলেই আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং সেটার বহিঃপ্রকাশ হিসেবে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তো আমি এই উদাহরণটা এই জন্য টানলাম, এখন ইসলামী বিপ্লবের জন্য, বা আমরা যেটা ইসলামী সমাজ বিনির্মাণ আমাদের পরিভাষায় বলছি, তো এই সমাজ বিনির্মাণের জন্য তো আপনাকে চিন্তার একটা জায়গা আগে তৈরি করতে হবে, চিন্তার একটা বিপ্লব তৈরি করতে হবে। এখন ইসলামের সাথে মডেল হিসেবে আমরা কোনটাকে নিই? আমরা অবশ্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিয়ে থাকি। তিনি যখন এসেছেন, একটা জাহিলিয়াত পরিবেশ ছিল। এরপরে তিনি আস্তে আস্তে করে মানুষ তৈরি করলেন। প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, তিনি কবুল করলেন। আবু বকরকে দিলেন, তিনি কবুল করলেন। এভাবে করে সমাজের ন্যায়বান মানুষগুলো একসাথে হতে থাকলো। এরপরে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এসে সবাইকে দাওয়াত দিলেন, সেখানে কেউ তার বিরোধিতা করলো, কেউ আবার সেটাকে রিসিভ করে নিল। এরপরে একটা পর্যায়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে। মদিনায় থেকে তিনি লড়াই সংগ্রাম, এরপরে একটা পর্যায়ে এসে তিনি আরব, এরপর আরব থেকে সেটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। তো আমরাও মনে করি বাংলাদেশের এই জায়গায় ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আগে মানুষের চিন্তার পরিসরটাকে পরিবর্তন করতে হবে। আমি ইসলামটাকে আসলে এই ভূখণ্ডের মানুষ কতটুকু বুঝতেছে, এটা কি জাস্ট একটা ইমোশনাল জায়গা থেকে বুঝতেছে, নাকি তার প্র্যাকটিক্যাল জায়গা থেকে বুঝতেছে? তো এই বুঝের জায়গাটা ঠিক হওয়ার পরে যখন সেটার লেভেল আপ হবে এবং একটা চূড়ান্ত পর্যায়ে যাবে, তখনই সেখানে আসলে প্রকৃতপক্ষে যে ইসলামের সমাজ বিনির্মাণ বা সবার মাঝে ইসলাম একটা প্র্যাকটিসিং জায়গায় পৌঁছানো, সেটা সম্ভব হবে। তো আমাদের পলিসিটা আসলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পলিসি দেখিয়েছেন,
ঠিক একই পলিসির মধ্যে দিয়ে। এখন এখানে একটা বড় কোশ্চেন, হয়তো আপনি আমাকে একটু পরে করবেন কিনা জানি না, যে অমুসলিমদের কি হবে? আপনারা যখন ইসলামের সমাজ বিনির্মাণ করবেন সেখানে ওই ব্যাপারটাতে অমুসলিমদের আমরা যাব, ওইটাতে আমরা যাব, কিন্তু আমরা আগে বিপ্লবের পয়েন্টটাতে একটু স্ট্রিক্ট থাকি। মানে হ্যাঁ, আপনি এটা চমৎকার বলেছেন যে আপনি গ্র্যাজুয়াল, আপনি যেটা বলছেন এটা হচ্ছে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন, অর্থাৎ ওভার দ্য টাইম আপনি মানুষকে আপনার আদর্শে উদ্বুদ্ধ করছেন এবং তারপরে হচ্ছে যে একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন করছেন। কিন্তু আমি একটা বইয়ের রেফারেন্স টানতে চাচ্ছি, একাডেমিক্যালি জামায়াতকে নিয়ে যে স্টাডিগুলো হয়েছে তার মধ্যে সব থেকে রিসেন্ট একটা স্টাডি, সেটা হচ্ছে যে জামাত কোয়েশ্চেন ইন বাংলাদেশ, বইটা এডিট করেছেন সৈয়দ সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ সাইদুল ইসলাম। এটা রাউটলেজ থেকে প্রকাশিত হয়েছে 2024-এ। এই বইটাতেই একটা সেকশন যেটা মিস্টার এন সাকিব উনি লিখেছেন, টাইটেলটা হচ্ছে জামায়াত অ্যান্ড শিবির ফ্রম ইসলামিক রেভলিউশন টু আইডিয়াল সিটিজেন। এবং যারা মানে আমাদের এই পডকাস্টটা শুনছেন, আমি অনুরোধ করব যে এই বইটা পড়ার জন্য। এই বইটার পড়ার একটা কারণ হচ্ছে যে এইটা জামায়াতকে নিয়ে যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলোও যেমন অ্যাড্রেস করে, আবার একটা ক্রিটিক্যালিও এঙ্গেজ করে, সো একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। তাই আমি এটার রেফারেন্স টানছি। তো সেখানে তিনি আর্গিউ করছেন, আমি বলি, তিনি বলছেন যে 9/11 পরবর্তী সময়ে জামায়াত এবং শিবির তাদের যে কর্মসূচি এবং ডিসকোর্স, এখান থেকে ইসলামী বিপ্লবের ধারণাটিকে বাদ দিয়েছেন এবং সেখানে গুড মুসলিম, অর্থাৎ আপনি যেটা এখন বললেন যে গ্র্যাজুয়াল চেঞ্জ, গুড মুসলিম এই চরিত্রটিকে প্রাধান্য দিয়েছে। এই যিনি অথর, তার আর্গুমেন্টটা হচ্ছে যে এই যে মডারেশন, অর্থাৎ রাডিক্যাল ইসলামিক রেভলিউশনের থেকে গুড মুসলিম অ্যাপ্রোচে যাওয়া, সেটা দুটো কারণ হতে পারে তিনি বলছেন। একটা হচ্ছে যে সেটা হতে পারে স্টিকের কারণে, 9/11 পরবর্তী সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ এবং বাংলাদেশের যে নির্যাতনগুলো হয়েছে, সেটা একটা কারণ হতে পারে যে শিবির এবং জামায়াত তাদের এই পজিশনটা খানিকটা চেঞ্জ করেছে। আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে গ্রহণযোগ্যতা বাড়ানো, অর্থাৎ ওয়েস্টের কাছে এবং দেশের মানুষের কাছে, দুটো মানে এই দুটো স্টেক হোল্ডারের কাছেই আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়ানো এবং হচ্ছে যে একটা এভলিউশনের প্রসেসে ইসলামী আন্দোলনকে সামনে নিয়ে যাওয়া। নাও এই আমি যেহেতু একাডেমিক তাই আগে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে আমার কাছে আসলে আপনার জানার বিষয় যে এই যে গুড মুসলিম আইডিয়া যেটা, এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আপনার কি মনে হচ্ছে যে এটা কি জরুরি ছিল মডার্ন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের সাথে ইনভলভ হওয়ার জন্য, এঙ্গেজ হওয়ার জন্য ইসলামী বৃহত্তর ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে, নাকি এটা শুধু বাংলাদেশেই এরকমটা ঘটেছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে ট্রান্সফরমেশন আমি বলবো না, এটা হচ্ছে সময়কে ধারণ করা অথবা কিছু ওয়ার্ড প্র্যাকটিসের বিষয় রয়েছে। তো সে জায়গা থেকে ছাত্র শিবির এবং জামাত, আপনি জানেন যে দুইটা আলাদা প্ল্যাটফর্ম, তবে হ্যাঁ আদর্শিক জায়গাতে আমাদের ম্যাচ করে, অনেকগুলো ভ্যালুস আমাদের ম্যাচ করে, যেটা জামাত সহ আরো অনেক ইসলামিক দল রয়েছেন, আবার পলিটিক্যাল পার্টির সাথেও আমাদের অনেকগুলো ভ্যালুস ম্যাচ করে। তো এই জায়গায় আমি যেটা মনে করি, যেমন আমরা যেটা টার্মিনোলজি বলি যে ইসলামী সমাজ বিনির্মাণ করা অথবা আদর্শী নাগরিকের, আপনি রেফারেন্স নিয়ে এসেছেন জামাত কোশ্চেন বই থেকে। তো যেমন এখান থেকে আমরা হিস্ট্রিক্যালি যদি একটু দেখি, দেখুন নবী রাসূলদের ক্ষেত্রে প্যাটার্নের কিছু ভিন্নতা ছিল। এই যদি আদম আলাইহিসসালাম থেকে শুরু করি রাসূল সাল্লাম পর্যন্ত, তো যদিও মানে অনেক নবী রাসূল, এখানে হাজার হাজার বিভিন্ন বর্ণনা এসেছে, প্রায় লক্ষাধিক আম্বিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এক একজনের কাজের প্যাটার্নের মধ্যে কিছুটা ভিন্নতা ছিল। আদম আলাইহিসসালামের যে প্যাটার্ন, নূহ আলাইহিসসালামের প্যাটার্নের সাথে কিছুটা ভিন্নতা ছিল। আবার নূহ আলাইহিসসালামের প্যাটার্নের সাথে মুসা আলাইহিসসালাম বা ঈসা আলাইহিসসালাম প্যাটার্নের ভিন্নতা ছিল। দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম প্যাটার্নের সাথে অন্যদের প্যাটার্নের ভিন্নতা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হচ্ছে সার্বজনীন এবং সকল প্যাটার্নকে একসাথে করে একটা ইউনিক একটা প্যাটার্নে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিসিগুলো দিয়েছিলেন। তো এই জিনিসগুলো একটু কম্পারিজন করে আমাদেরকে স্টাডিটা করাটা প্রয়োজন, দেন আমরা আমাদের পলিসি নিতে সহজ হবে। তো আমি এই প্যাটার্নগুলো এজন্য বললাম যে সময়কে ধারণ করা, ওই উম্মাকে ধারণ করা, আপনি যে জনপদের মানুষদেরকে পরিচালনা করছেন, তাদের চিন্তা, তাদের সাইকোলজি, তাদের মন মস্তিষ্ক কি, ঠিক সেভাবে করে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নবী রাসূলদের মধ্যে কি আদর্শিক ভিন্নতা ছিল, তাদের মধ্যে কি কোনো লক্ষ্যের ভিন্নতা ছিল? আমি আপনাকে একবারে ক্লিয়ারলি বললেই বলছি, তাদের আদর্শিক এবং লক্ষ্যের জায়গায় কোনো ভিন্নতা ছিল না, কিন্তু কাজের প্যাটার্নগত পরিস্থিতির আলোকে, সময়ের আলোকে কাজের জাস্ট প্যাটার্নের মধ্যে পার্থক্যটা ছিল। ইন দ্য সেম ওয়েতে বর্তমান বিশ্বকে যদি আপনি দেখেন, 9/11 এর প্রসঙ্গটা আপনি এনেছেন, ইসলামোফোবিক জায়গাটাকে এত বেশি একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া হয়েছে।
আপনি কোথাও আমি মাঝখানে চায়না সফরে গিয়েছিলাম, আপনি বিশ্বাস করবেন সেখানে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমাদেরই টিম মেম্বারের মধ্যে একজন ছিলেন একটা ইসলামিক পার্টির প্রধান। তো তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন এয়ারপোর্টে, তো অন্যরা ভয়ে আতঙ্কিত হয়ে গেল, মানে কেন নামাজের মধ্যে দাঁড়াচ্ছে। তো দেখেন একজন ব্যক্তি নামাজ পড়ছে, অথচ ওখানকার কালচারে ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হয়েছে? তো এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা কেন হলো। এখন এই কেন হওয়ার কিন্তু আমি জোর দিয়ে অথবা গলা ফাটিয়ে তো সমাধান করতে পারবো না। আমাকে এখানে ইন্টেলেকচুয়াল জায়গাগুলোতে হাত দিতে হবে। এরপর হচ্ছে এখানে ওয়ার্ল্ড যে পার্সপেক্টিভ রয়েছে সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে। দেন আমি তাদের ভিতর থেকে ভয় আতঙ্কটা দূর করে আমি ইসলামটা যে একটা শান্তির ধর্ম সেটা প্রতিষ্ঠা করি। তো আমরাও এই জায়গা থেকে মনে করি যে ইসলামকে আসলে আলটিমেট একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য সময়কে অনুধাবন করা, এরপর হচ্ছে যে পপুলেশনের সাইকোলজিকে উপলব্ধি করা এবং সে আলোকে পলিসি নিতে পারলে সেটা তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। মিস্টার ইসলাম, আপনি আপনার উত্তরের ক্ষেত্রে মানে অনেক বেশি হিস্ট্রিতে ফেরত যাচ্ছেন, সিম্বল ব্যবহার করছেন, এবং হচ্ছে যে অনেক উদাহরণ নিয়ে নিয়ে আসছেন। এবং হ্যাঁ, সেটা ঠিক, তবে আমার প্রশ্নটা একদম পলিটিক্যাল একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে আমরা এখন যে মানে অনেকে এটা নিয়ে সমালোচনা করতে পারেন, বাট আমরা মোটামুটি আর্গুমেন্টের খাতিরে ধরে নিচ্ছি যে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছে এবং নিও লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে এই গণতন্ত্রগুলো ফাংশন করছে, এবং জামায়াত এই গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যেই রাজনীতি করছে। তো সেই ক্ষেত্রে জামায়াতের ইসলামী বিপ্লবের যে প্রশ্ন, সেটা একটা পলিটিক্যাল প্রশ্ন। এটার যেমন একটা ধর্মীয় ব্যাকগ্রাউন্ড রয়েছে ডেফিনেটলি, কিন্তু এটা একই সাথে একটা পলিটিক্যাল প্রশ্ন। আর যখনই ব্যাপারটা পলিটিক্যাল হয় তখন কিন্তু সেটা দ্যাটস আ পার্ট অফ কোয়েশ্চেনিং। হ্যাঁ, কারণ ধরেন আপনি যখন বলবেন যে আপনি একটা জিনিস বিশ্বাস করেন, আমি কিন্তু আর আপনাকে প্রশ্ন করবো না এটা নিয়ে, কারণ হচ্ছে এটা আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। যখন আপনি বলবেন যে এইটা আপনার পলিসি, তখন আমি প্রশ্ন করব, কারণ পলিসির ধর্মই হচ্ছে আমার সেখানে প্রশ্ন করতে হবে, আপনার সেখানে উত্তর দিতে হবে। তো ওই প্রেক্ষিত থেকেই আসলে এই আলাপটা নিয়ে আসা। তো আমি এটাকে একটু সামারাইজ করে বলি, এই যে উদার গণতান্ত্রিক ব্যবস্থা এবং নিও লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আপনারা নিজেদেরকে কোথায় কিভাবে লোকেট করতে চান, এবং এবং সেই লোকেশনটা বা সেই যে উপলব্ধির জায়গাটা, সেটাকে আপনারা কিভাবে রিপ্রেজেন্ট করতে চান? আমি তো এই প্রসঙ্গটা বলেছি যে আমরা আসলে একটা আদর্শিক জায়গা থেকে নিজেদেরকে ঠিক রেখে, এরপর ইসলামের কোড অফ কন্ডাক্ট গুলোকে ঠিক রেখে, বর্তমান সোসাইটিকে উপলব্ধি করে, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ উপলব্ধি করে মূলত আমাদের পলিসিগুলো নিতে পারে। যেখানে বিলিফ এবং পলিসির মধ্যে একটা পার্থক্যের জায়গা নিয়ে এসেছেন। দেখুন, বিলিফের জায়গাটা তো ক্লিয়ার, এখানে কোনো কোশ্চেন করার অবকাশ থাকছে না যে আমরা আসলে কি চাচ্ছি। আমরা চাচ্ছি যে কিছু মানুষ তৈরি হবে, সে মানুষগুলো সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে, আমরা আমাদের টোটাল কার্যক্রমগুলো সেভাবে সাজানো। আর এই মানুষগুলোর হাত ধরেই এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত। আর এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আসলে ইসলামকে অবশ্যই প্রয়োজন। ইসলামকে বাদ দিয়ে আসলে আলটিমেট শান্তিটা কোথাও হচ্ছে না। আমি যদি উদাহরণ একটু বেশি চলে যাচ্ছি কিনা আপনি বললেন, যেমন না 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 না, আপনি যদি ঠিক আজকে আছে। পশ্চিমা যে সভ্যতা গড়ে উঠেছে তাদের কথাটাই বলুন, এখন তো তারা নিজেদেরকে দাবি করে তারা পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠা করছে। তাহলে তখন আমার কোশ্চেন দাঁড়ায় যে আজকে ফিলিস্তিনের যে অশান্তি, ফিলিস্তিনে যে নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এর জন্য কারা দায়ী? এটার জন্য তো আসলে খুব বেশি আপনাকে মানে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বিষয়টা তা না, খুবই স্পষ্ট কারা দায়ী। পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে একটা হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ পৃথিবীতে হয়েছে, এর জন্য কারা দায়ী ছিল? এর জন্য কি ইসলাম দায়ী ছিল? মুসলিমরা দায়ী ছিল? এটার জন্য তো পশ্চিমা যে সভ্যতাগুলো তারাই দায়ী ছিল। তারাই মানব রচিত সকল বিষয়গুলোকে মানুষের কাছে এনেছে এবং সেটাকে চাপিয়ে দিয়ে তারা নিজেদের আসলে ক্ষমতাকে বা নিজেদের ওয়ার্ল্ড পলিটিক্স এর জায়গায় নিজেদেরকে ধরে রাখতে গিয়ে পৃথিবীতে এই ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, যেন তাদের আসলে কথা এবং কাজের মধ্যে মিল পৃথিবীতে আমরা খুঁজে পাই না, যারা একটু চিন্তাশীল, যারা আসলে একটু উদারভাবে চিন্তা করে। এই জন্য আমাদেরকে ইসলামের প্রয়োজন। তো ইসলামকে আসলে আলটিমেটলি প্রতিষ্ঠা, যেমন আপনি কয়েকটা শব্দকে যদি আমি বলি, বিপ্লব শব্দ বলেছেন। এখন এই বিপ্লব শব্দটার আসলে ইসলামিক পার্সপেক্টিভ, ইসলাম কি বলে সেটাকে বিজয় বলেছে, ফাউজান, অর্থাৎ ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এখানে ফাতহা শব্দ ব্যবহার করা হয়েছে, বিজয়। তো তার আগের বিষয়টা কি? তার আগের বিষয়টা হলো মুভমেন্ট। একটা জিনিসকে একটা মুভমেন্টের মধ্য দিয়ে নিয়ে যেতে হয়, মুভমেন্টের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন সেখানে বিজয় হয়, সেখানে আমরা পরিবেশে সেটাকে বিজয় বলছি, বিপ্লব বলছি বা আমাদের সফলতা বলছি।
তো এই টার্মিনোলজি এবং শব্দগুলোর মধ্যে আসলে আমরা হয়তো কনফিউশনে থাকার কারণে এই প্রশ্নগুলো অবতারণা হচ্ছে। তো আমার মতে আলটিমেটলি আমরা যখন আদর্শিক নাগরিক তৈরি করতে পারবো, একটা সিস্টেমিক ওয়েতে যেতে পারবো এবং সেখানে সমাজ বিনির্মাণ সম্ভব হবে। আমি ব্যক্তিগতভাবে নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডারের একজন সমালোচক। আমি মনে করি যে আমাদের এখনকার যে ডিস্টেবিলাইজেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে অবশ্যই এই নিওলিবারাল অ্যাপ্রোচের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেখানে তো আপনি প্যালেস্টাইনের উদাহরণ টেনেছেন, এরকম আরও অনেকগুলো উদাহরণ টানা যায় যেখানে ক্রনিক ক্যাপিটাল অত্যন্ত ভয়ঙ্করভাবে কাজ করছে, এবং মানে মানুষের থেকে প্রায়োরিটিটা হচ্ছে প্রফিটের উপরে রাখা হয়েছে, এবং রাজনীতির একটা জায়গাও কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা। জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই যারা রয়েছেন ছাত্র রাজনীতিতে যুক্ত রয়েছেন, আমরা আশা করি যে তারা ভবিষ্যতে একটি সুস্থ, স্বাভাবিক, ভালো রাজনীতি আমাদের সামনে তুলে ধরবে, যেখানে আমরা একটি দুর্নীতিমুক্ত আইনের শাসনে একটা বাংলাদেশ পাবো। সবাইকে সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। মিস্টার ইসলাম, আপনাকে আবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।